আগের পর্বে আপনাদের দেখিয়েছি 1962 যুদ্ধে ভারতকে কিভাবে চীনের কাছে হারতে হয়েছিল। বছর তিনেক পরও সেই ক্ষত ছিল একেবারে দগদগে। ততদিনে স্বাধীন ভারতের রূপকার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রীর কুর্সিতে তখন লাল বাহাদুর শাস্ত্রী। আড়ালে আবডালে অনেকেই তাকে কটাক্ষ করতেন দুর্বল প্রধানমন্ত্রী বলে। দেশের আর্থিক অবস্থাও তখন বেশ দুর্বল। সব মিলিয়ে ভারতের অবস্থা রীতিমতো টালমাটাল। কিন্তু দেয়ালে পিঠ থেকে যাওয়া এই অবস্থা থেকেই এক ঝটকায় ঘুরে দাঁড়িয়েছিল আমাদের দেশ। এক প্রতিবেশীর কাছে হারের বদলা নিয়েছিল আর এক আগ্রাসী প্রতিবেশীকে একেবারে গোহারান হারিয়ে, পাকিস্তান। লাল বাহাদুর শাস্ত্রী দেখিয়ে দিয়েছিলেন তিনি দুর্বল নন, আদতে আ শর্ট ম্যান উইথ আ টল স্ট্যাচার। চীন ভারত যুদ্ধের শোচনীয় পরাজয়ের ধাক্কা কাটিয়ে তখন ভারতীয় সেনাবাহিনী মনোবল পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ঠিক সেই সময় 1965 সালের মে জুন মাসে গুজরাটের কচ্ছে হামলা চালায় পাকিস্তান। এটা এমন একটা এলাকা যেখানে সীমান্ত নিয়ে দু দেশের মধ্যে কোনো বিবাদ ছিল না। পাকিস্তান যেচে সমস্যা তৈরি করতে না চাইলে যুদ্ধ তো দুরাস্ত, সংঘাত বাধ্য না। কিন্তু পাকিস্তানকে বদলাবে কার সাধ্য? কাপুরুষের মতো অতর্কিতে হামলা চালিয়ে ভারতীয় ভূখণ্ডের কঞ্জরকোট দখল করে নেয় পাক সেনা। জুনে আন্তর্জাতিক মহলের চাপে ভারতকে পাকিস্তানের সঙ্গে সমঝোতা করতে হয়। ভারতের 75 বর্গমাইল ভূখণ্ড দিয়ে দিতে হয় পাকিস্তানকে। দেশ জুড়ে তখন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর তীব্র সমালোচনা। সংসদে প্রধানমন্ত্রীর সমালোচকদের মধ্যে একেবারে প্রথম সারিতে ছিলেন জওহরলাল নেহরুর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিত, যিনি একসময় একাধিক দেশে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছেন। रण ऑफ कच्छ के मामले में पहले तो आप लोग फैसला लेने से कतराते हैं। दरअसल प्रधानमंत्री और उनके कैबिनेट के साथी कोई फैसला ले ही नहीं पा रहा है। अध्यक्ष महोदय, द प्राइम मिनिस्टर and his colleagues have become the prisoner of indecision. লাল বাহাদুর শাস্ত্রী কি কোনো কড়া সিদ্ধান্ত নিতে পারছিলেন না, নাকি তিনি যুদ্ধ এড়াতে চাইছিলেন? কচ্ছের রণে যে সমঝোতা হয়েছিল সেটা কি আসলে যুদ্ধ এড়ানোর একটা চেষ্টা ছিল? যাই হোক, 5ই আগস্ট আসার আগে শাস্ত্রীজি বুঝে যান যুদ্ধ হবেই, তা ঠেকানো অসম্ভব। ওই দিন লাল বাহাদুর শাস্ত্রীর স্ত্রী ললিতা শাস্ত্রী বাড়িতে পুজোর আয়োজন করেছিলেন। প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকরাও সেখানে নিমন্ত্রিত ছিলেন। প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তখন সবার সঙ্গে বসে প্রসাদ খাচ্ছিলেন। हम पाकिस्तान से शांति वार्ता में लगे हुए थे और पाकिस्तान अपने मुरी इलाके में घुसपैठिए तैयार कर रहा था। अब मुझे अयूब खान की नीयत पे जरा भी शक नहीं है। वो हमसे लड़े बिना मानेंगे नहीं। हम उन्हें सबक सिखाए बिना नहीं छोड़ सकते। চীন যুদ্ধের ঠিক 3 বছরের মাথায় ভারত তখন আর একটা যুদ্ধের চৌকাঠে দাঁড়িয়ে। 62 যুদ্ধের স্মৃতি নয়াদিল্লির কাছে একেবারেই সুখকর ছিল না, আর পাকিস্তান চাইছিল ঠিক সেই ক্ষতটাকেই খুঁচিয়ে দিতে। পাক প্রেসিডেন্ট আইয়ুব খান আর বিদেশমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ভেবেছিলেন ভারতের হাত থেকে কাশ্মীর ছিনিয়ে নেয়ার এর থেকে ভালো সময় আর আসবে না, কারণ চীন যুদ্ধে হেরে ভারতীয় সেনার মনোবল তখন একেবারে তলানিতে। আর প্রধানমন্ত্রী শাস্ত্রীও তখন সিদ্ধান্ত নিতে ইতস্তত করছেন। 1965 সালের অগস্ট মাসে হাজিপির পাস দিয়ে প্রায় 30,000 অনুপ্রবেশকারীকে পরিকল্পনা মাফিক ভারতে ঢুকিয়ে দেয় পাকিস্তান। এটাই ছিল পাকিস্তানের অপারেশন জিব্রাল্টার। দেখুন, ভৌগোলিক অবস্থানের দিক থেকে ভারতের কাছেই হাজিপির পাস ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই জায়গা ধরে রাখতে ভারত একেবারে মরিয়া হয়ে ঝাঁপায়। শেষমেশ পিছু হটতে বাধ্য হয় পাক অনুপ্রবেশকারীরা। কিভাবে সফল হয়েছিল ভারতের সেই রুদ্ধশ্বাস অপারেশন দেখুন। হাজিপির থেকে শ্রীনগরের দূরত্ব ছিল মাত্র 60 কিলোমিটার। ফলে পাক হানাদারদের আটকানোটা একান্তই জরুরি ছিল। হাজিপির নিজেদের হাতে রাখতে দুদিক থেকে হামলার পরিকল্পনা করে ভারত।
পূর্ব দিক বরাবর এগোতে বলা হয় পাঞ্জাব রেজিমেন্টকে, আর প্যারামিলিটারি রেজিমেন্টকে এগোতে বলা হয় পশ্চিম দিক দিয়ে। রাতের অন্ধকারে পাহাড়ে চড়তে শুরু করে তারা, আর দিনের আলো ফুটতেই আক্রমণ। পাক অনুপ্রবেশকারীরা কিছু বুঝে ওঠার আগেই খেল খতম। 28 অগস্ট উড়ল ভারতের পতাকা, মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের অপারেশন জিব্রাল্টার। এরপরই পাকিস্তানের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন লাল বাহাদুর শাস্ত্রী। अगर तलवार की नोक पर या एटम बम के डर से कोई हमारे देश को झुकाना चाहे, दबाना चाहे, ये देश हमारा दबने वाला नहीं। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান এবং বিদেশমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর অবশ্য এই লজ্জাজনক হারের পরও কোনো শিক্ষা হয়নি। একেবারে মুখ থুবড়ে পড়েও তারা ফের ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করে। আসলে পাকিস্তান ভেবেছিল আমেরিকার সাহায্য নিয়ে ভারতকে অনায়াসে হারিয়ে দেবে। 1965 পয়লা সেপ্টেম্বরের সকাল পাকিস্তানের দিক থেকে শুরু হয় অপারেশন গ্র্যান্ড স্ল্যাম। জম্মু কাশ্মীরের ছাম সেক্টরে শুরু হয় পাক সেনার গোলাবর্ষণ। কিন্তু এই যে রুটটা স্ট্র্যাটেজিক্যালি কতটা গুরুত্বপূর্ণ, এই রুট দিয়ে পাকিস্তানি সেনা ঢুকে পড়লে সেটা কতটা মারাত্মক হতে পারত, এ বিষয়ে কথা বলবো সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। ব্রিগেডিয়ার দাস, সেদিন যদি ওই চিকেন নেক পাকিস্তান কবজা করে নিত, সেটা ভারতের পক্ষে কতটা বিড়ম্বনার কারণ হতে পারত? হ্যাঁ, দেখুন, এই যে চিকেন নেক এরিয়াটা, এটা হচ্ছে পাকিস্তানের একটা জমি, যেটা ভারতের ভূখণ্ডে একটা ড্যাগারের মতো একটা জমির খণ্ড ঢুকে আছে। এটা অ্যাপ্রক্সিমেটলি ধরুন 160 স্কোয়ার কিলোমিটার এরিয়া। এই রুটটা দিয়ে যারা একটুখানি এগায় তাহলে ওরা ছাম, আখনুর কেটে অকুপাই করে নিতে পারবে, এবং সেটা করলে একদিকে যেমন সাম্বা, কাঠুয়া, জম্মু এগুলো হয়ে যাবে, আরেকদিকে উপরের ডিস্ট্রিক্টগুলো যেগুলো রাজৌরি, পুঞ্চ, এগুলো কাট অফ হয়ে যাবার চান্স আছে। এবং পাকিস্তান এটার চেষ্টা করেছিল অপারেশন গ্র্যান্ড স্ল্যাম বলে 1965 সালে। এই রাস্তা দিয়েই তারা ছাম হয়ে ঢুকে পড়েছিল অনেকটা। সেই দেশভাগের সময় থেকেই পাকিস্তানের নজর ছিল কাশ্মীরের ওপর। সেই কারণেই তারা ছাম সেক্টরে হামলা চালায়, কারণ ছাম দখল করা মানে বাকি ভারত থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করে ফেলা। শুরুর দিকে ছাম্বে পাক সেনার আক্রমণের মুখে পিছু হচ্ছিল ভারতীয় সেনা। দরকার ছিল সাহসী সিদ্ধান্তে, আকাশপথে হামলা। সেই সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন এক বীর বঙ্গ সন্তান, মধ্যপ্রাচ্য থেকে বর্মা, যার বীরত্বের খ্যাতি ছিল একেবারে মুখে মুখে, সেনাপ্রধান জয়ন্তনাথ চৌধুরী। আর ভারতীয় বায়ুসেনার দায়িত্বে তখন ছিলেন অর্জন সিং। পরবর্তীকালে যাকে ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ সম্মানীয় পদ মার্শাল অফ ইন্ডিয়ান এয়ারফোর্সে ভূষিত করা হয়। এই দুজন একদিন হঠাৎই একসঙ্গে সাউথ ব্লকে ঢুকলেন। ঘরের মধ্যে তখন বসে প্রতিরক্ষা মন্ত্রী ওয়াইবি চৌহান। ছাম্বের পরিস্থিতি সম্পর্কে তাকে বিস্তারিত জানান দুই বাহিনীর প্রধান। আর সেই বৈঠকে এমন একটা দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় যা গোটা যুদ্ধের ঘটনা প্রবাহকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দেয়। এ নিয়ে এখন কথা বলবো অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে গাঙ্গুলির সঙ্গে। মেজর জেনারেল গাঙ্গুলি, সেদিন স্থলবাহিনী ও বিমান বাহিনীর প্রধানকে ঠিক কী বলেছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী? এদের দুজনের সঙ্গে আলোচনা করে তিনি জানতে চাইলেন অর্জুন সিংয়ের কাছ থেকে যে আপনাদের ভ্যাম্পায়ার যে বিমানগুলো এসছে সেগুলো কত তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে অকুস্থলে যেতে পারবে। অর্জুন সিং বলেছিলেন 8 ঘন্টায় যথেষ্ট, আমরা তৈরি হয়ে ছাম্বে চলে যাব, খালি আপনার একটা আদেশের প্রতীক্ষা। তো অর্জুন সিং বেরিয়ে এসে আমাদের সেই কথাটাই বলেছিলেন, ওইটুকুই যে তোমরা 8 ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাতে অকুস্থলে যুদ্ধক্ষেত্রে পৌঁছতে পারো সেই জন্যে প্রস্তুত থাকবে, কারণ 8 ঘন্টার বেশি সময় তোমরা কেউ পাবে না। जनरल चौधरी, छम में फौज पाकिस्तान को रोक क्यों नहीं पा रही? सर, पाकिस्तान अपनी हैवी आर्टिलरी के साथ आगे बढ़ रहा है। हमारी आर्टिलरी इसलिए आगे नहीं बढ़ पा रही क्योंकि आगे पुल कमजोर है। फिर? सर, हमें पाकिस्तान की तोपों को रोकने के लिए अपनी एयरफोर्स से बमबारी करवानी पड़ेगी।
क्या अर्जन सिंह जी एयरफोर्स के लिए तैयार है? एयरफोर्स इज रेडी सर, पर इसका मतलब है लड़ाई को आगे फैलाना, और इसका फैसला आप ही को लेना होगा। শত্রুপক্ষকে কিভাবে আত্মসমর্পণ করাতে হয় সেই কৌশল খুব ভালোভাবেই জানা ছিল তৎকালীন সেনাপ্রধান জেনারেল জয়ন্তনাথ চৌধুরী। দেশ স্বাধীন হওয়ার সময় হায়দ্রাবাদ যখন ভারতে সামিল হতে হতে বেঁকে বসে, তখন অপারেশন পোলো নামে ভারতীয় সেনাবাহিনী যে সামরিক অভিযান চালিয়েছিল তার দায়িত্ব পড়তেছিল এই বীর যোদ্ধা বঙ্গসন্তানের কাঁধে। তার নেতৃত্বে ফার্স্ট আর্মার ডিভিশন ঝাঁপিয়ে পড়ে নিজামের বাহিনীর ওপর। শেষ পর্যন্ত হায়দ্রাবাদের স্টেট আর্ম ফোর্সের কমান্ডার 24,000 সৈন্য নিয়ে জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর কাছে আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু এর প্রায় 17 বছর বাদে 1965 সালে পরিস্থিতি কিছুটা অন্যরকম ছিল। সেই সময় কাশ্মীরকে বাঁচানোর একমাত্র উপায় ছিল আকাশপথে পাকিস্তানের ওপর হামলা। প্রতিরক্ষামন্ত্রী ওয়াই.বি. চৌহান সেই সাহসী সিদ্ধান্তটাই নিয়ে ফেলেন। বায়ুসেনাকে কাজে লাগানোয় সামান্য সময়ের জন্য হলেও ভারতের অবস্থা কিছুটা ভালো হয়। কিন্তু পাকিস্তানও তখন সর্বশক্তি দিয়ে ছাম সেক্টরে লড়ে যাচ্ছিল। জম্মু কাশ্মীর তখন আরও একবার খাদের কিনারায়। কাশ্মীরের অবস্থা তখন ক্রমেই খারাপ হচ্ছে, চাপ বাড়াচ্ছে পাকিস্তান। মাঝরাতে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চান সেনাপ্রধান জয়ন্তনাথ চৌধুরী। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান প্রধানমন্ত্রী। ওই মাঝরাতেই শুরু হয় বৈঠক, বিশেষ বৈঠক। सर, अब हमें बड़ा फैसला लेना ही होगा। पाकिस्तान को जवाब देना ही होगा। तो फिर आप ऐसा करते क्यों नहीं? दरअसल अब हमें दूसरी ओर जवाबी मोर्चा खोलना होगा, पंजाब की तरफ से। मतलब अब लाहौर की तरफ हमें अपनी सेना को भेजना होगा। ये एक अंतर्राष्ट्रीय सीमा है सर, इसे पार करना ही होगा। घुसपैठिए जहां से कश्मीर में आए थे वो भी एक अंतर्राष्ट्रीय सीमा है। आप सीमा पार कीजिए। सर, आप जानते हैं इसका मतलब क्या होगा? मैं जानता हूं इसका अर्थ क्या है, तभी मैं आपसे ये करने के लिए कह रहा हूं। आप सीमा पार कीजिए। सेना प्रमुख आए हुए हैं। एयर मार्शल अर्जुन सिंह जो अभी जीवित हैं, मार्शल एयरफोर्स हैं, जनरल चौधरी और नेवी के सोमन, ये 3 लोग आए थे। और साथी जी को उन्होंने ये गंभीरता बताई कि इस तरह से बहुत ही गंभीर मसला है। और साथी ने तुरंत कहा कि हमें और फ्रंट्स खोलने चाहिए, आपको मेरी तरफ से पूरी इजाज़त है, आप नए मोर्चे खोलिए और उसमें लाहौर को भी शामिल करिए। দেখুন, যিনি সিদ্ধান্ত নিতে পারেন না বলে শুধু বিরোধীরা নন, তার দলের লোকেরাও দুবেলা অভিযোগ করতেন তিনি সব থেকে সাহসী আর কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললেন। লাল বাহাদুর শাস্ত্রী জানিয়ে দিলেন যে লড়াই চলবে। পাঞ্জাব এবং রাজস্থান এই 2 রাজ্য ভারত পাকিস্তানের সীমান্তে অবস্থিত। পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে এই 2 সীমান্তেই সেনা নামানোর সিদ্ধান্ত নেন তিনি। দেশ বিদেশে অনেকেই আড়ালে শাস্ত্রীকে এক দুর্বল এবং অক্ষম প্রধানমন্ত্রী বলতেন, কিন্তু পাকিস্তানের উস্কানির মুখে তার ন্যায় আক্রমণাত্মক সিদ্ধান্তই লাল বাহাদুর শাস্ত্রীর ইমেজ রাতারাতি পাল্টে দেয়। এ সম্পর্কে বিস্তারিত জেনে নেব ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাসের কাছ থেকে। গ্রুপ ক্যাপ্টেন দাস, এই সিদ্ধান্ত নিয়ে লাল বাহাদুর শাস্ত্রী ঠিক কী বার্তা দিতে চেয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী উনি তখন একটা মিটিং করেন সেনাবাহিনীর সাথে, আর্মি এয়ারফোর্সের সাথে, এবং এই যে প্রেশারটাকে ইজ করার জন্য আমরা তখন একটা কাউন্টার অফেন্সিভ শুরু করি। সেই কাউন্টার অফেন্সিভটা ছিল টুয়ার্ডস লাহোর এবং সিয়ালকোট। তখন কিন্তু পাকিস্তান এর কাছে একটাই উপায় ছিল, লাহোরকে বাঁচাও। তো লাহোরকে বাঁচানোর জন্যে ওদের ফোর্সেস যেগুলো
ছাম্বেরে ওখানে ছিল, কাশ্মীরের ওখান থেকে ওদের উইথড্র করতে হলো। এই পুরো ঘটনাটা দেখা গেল কি না, লাল বাহাদুর শাস্ত্রী খুব ডমিনেন্ট এবং রেডি টু বি অ্যাগ্রেসিভ। দেখুন, রাজস্থান আর পাঞ্জাবের দিক থেকে পাকিস্তানের দিকে এগোতে শুরু করে ভারতীয় সেনা, আর এই সিদ্ধান্তই লড়াইয়ের মোড়টাই ঘুরিয়ে দেয়। 7ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত শিয়ালকোটে রক্তক্ষয়ী যুদ্ধ চলে। চারিদিকে তখন ট্যাঙ্কের গর্জন, বারুদের ধোঁয়া আর মৃতদেহের স্তূপ। ভারত ও পাকিস্তান দু দেশের সচারেক ট্যাঙ্ক যুদ্ধে অংশ নেয়। আমেরিকার কাছ থেকে পাওয়া পাকিস্তানের 97টা প্যাটার্ন ট্যাঙ্ক ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। 28টা ট্যাঙ্কের দখল নেয় ভারত। এগোতে এগোতে তখন একেবারে লাহোরের কাছে পৌঁছে গেছে ভারতীয় সেনা। অন্যদিকে কাশ্মীরের হাজিপীরেরও দখল নিয়েছে তারা। আর শিয়ালকোট দখল তো শুধু সময়ের অপেক্ষা। আর ঠিক এই সময় আচমকাই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতি প্রস্তাব পাশ করে। 22শে সেপ্টেম্বর কার্যকর হয় যুদ্ধবিরতি। 1965 সালের 23শে সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় ব্যানার হেডলাইন হয়েছিল, অঘোষিত যুদ্ধের বিরতি ঘোষিত। আন্তর্জাতিক চাপের মুখে রেডিওতে যুদ্ধবিরতি ঘোষণা করেন পাক প্রেসিডেন্ট আইয়ুব খান। आज सुबह हमने पाकिस्तान की अफवाज के नाम ये हुक्म जारी किया है कि वो 23 सितंबर को सुबह के 3 बजे से फायरिंग बंद कर दें। প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীও যুদ্ধবিরতি ঘোষণা করেন। My dear countrymen, at 3:30 this morning, hostilities between India and Pakistan, which began on the 5th August with an invasion of infiltrators, came to an end. ভারত পাকিস্তানের মধ্যে তখন যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেছে। এয়ার রেড অর্থাৎ আকাশপথে হামলার হাত থেকে বাঁচতে ব্ল্যাকআউট অর্থাৎ ঘরের আলো নিভিয়ে রাখার আর কোনো দরকার ছিল না। লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বে পাকিস্তানের প্রায় 700 বর্গমাইল ভূখণ্ড তখন ভারতের দখলে, আয়তনে যা দিল্লির অর্ধেক। 1965-র 25শে সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় হেডলাইন হয়, আমাদের দখলে পাকিস্তানের 690 বর্গমাইল। তবে তার থেকেও বড় ব্যাপার ছিল, পাকিস্তানের সব থেকে বড় শহর লাহোরকে কবজা করা তখন ভারতের কাছে ছিল বাঁ হাতের খেল। কিন্তু তা করেননি লাল বাহাদুর শাস্ত্রী। অনেকে বলেন এটা শাস্ত্রীর বিরাট কৌশল ছিল, আবার অনেকে এর সঙ্গে একেবারেই সহমত নন। এ নিয়ে আজও বিতর্ক আছে। जिंदाबाद 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 जिंदाबाद। सदर अयूब ने ऐलान किया था कि वो दिल्ली तक चहलकदमी करते हुए पहुंच जाएंगे। वो बहुत बड़े आदमी हैं। मैंने सोचा कि उन्हें दिल्ली तक पैदल चलने की तकलीफ क्यों दी जाए, हम ही लाहौर की तरफ बढ़कर उनका इस्तकबाल कर लेते हैं। গোটা দেশ তখন পাকিস্তানকে হারানোর আনন্দে একেবারে আত্মহারা। মনে হচ্ছিল এতদিনে দেশ এমন একজন নেতাকে পেয়েছে যার আস্তিনে সমস্ত সমস্যার সমাধান লুকোনো আছে। লাল বাহাদুর শাস্ত্রী যেখানেই যাচ্ছিলেন সেখানেই উপচে পড়া ভিড়। সবাই তাকে অভ্যর্থনা জানাতে দলে দলে দূর দূরান্ত থেকে এসে হাজির হচ্ছিলেন। এমনই একটা জায়গা ছিল এলাহাবাদের পূর্বাগ্রাম। एक बात और वो ये कि आज जहां जवान अपना खून बहा रहे हैं, वहां मैं किसानों से निवेदन करना चाहता हूं कि वे अपनी मेहनत करें, पूरी तरह से मेहनत करें। ये 2 नारे मुझे लगता है आज देश के लिए बहुत जरूरी हैं। तो ये नारे मैं आपके सामने कहता हूं और आपसे आशा करूंगा कि आप इन्हें दोहराएंगे। जय जवान जय जवान, जय किसान जय किसान, जय किसान जय किसान। अरे बोलिए, जरा जोर से बोलिए, क्या धीमी आवाज में बोलते हैं आप। बोलिए, जय जवान जय किसान, जय जवान जय किसान, जय किसान जय किसान, जय किसान जय जवान जय किसान। जब उन्होंने
कहा कि मेरे साथ 3 बार जय जवान जय किसान का नारा लगाइए साथ में, तो एक इतनी जोर से लोगों ने उनका साथ दिया नारे को रिपीट करके कि लगता है वो वहाँ से करीब 30 किलोमीटर दूर इलाहाबाद तक भी सुनाई पड़ा होगा, इतनी जोर पूरी गूंज गई थी आवाज़। वो अभी नज़ारा जो है मुझे आज तक याद है, भूल नहीं पाता। দেখুন, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও সীমান্তে ছোটখাটো গোলাবর্ষণ কিন্তু থামছিল না। শেষমেশ মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় তৎকালীন সোভিয়েত রাশিয়া। তাশখন্দে ভারত পাক শান্তি বৈঠক ডাকে তারা। বৈঠকের তারিখ ঠিক হয় 1966 সালের 4 জানুয়ারি। আর এ নিয়ে এখন কথা বলবো জাতীয় অধ্যাপক ও ইতিহাসবিদ জয়ন্ত কুমার রায়ের সঙ্গে। অধ্যাপক রায়, তাশখান্দ চুক্তিতে ভারত কি এমন মাস্টার স্ট্রোক দেয় যাতে পাকিস্তান যথেষ্ট বিড়ম্বনায় পড়েছিল? ওটার মধ্যে ওটাই একমাত্র দ্বিপাক্ষিক সমঝোতা যেখানে কাশ্মীর সম্পর্কে বলা হচ্ছে না যে এটা একটা বিবাদের বিষয় বা এটা একটা বিতর্কের বিষয় বা এটা একটা সমস্যা, এটা কোথাও বলা নেই। এবং এটাই কিন্তু এই যে তাশখান্দ বিবৃতির গভীর তাৎপর্য। এটার জন্য পাকিস্তানি বিশ্লেষক, পাকিস্তানি লেখক তার অত্যন্ত রুষ্ট হয়েছিলেন। অর্থাৎ ওদের রোষ মানে আমাদের বিজয়। 1966 সালে 4 জানুয়ারি থেকে 10 জানুয়ারি 7 দিন ধরে ভারত, পাকিস্তান ও সোভিয়েত রাশিয়া এই 3 দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আর সেখানেই লাল বাহাদুর শাস্ত্রী এবং আইয়ুব খানের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য একেবারে সামনে চলে আসে, যার জেরে প্রায় বিফলে যেতে বসে তাশখান্দ সামিট। It is with great pleasure that I express on my behalf to try to open a new chapter in Indo-Pakistan relationship. My delegation and I were deeply moved. Tashkent recalls the past as it beckons the future. সালের 10 জানুয়ারি তাশখন্দ সামিটের শেষ দিন। সমঝোতার দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত পাকিস্তান, যা কার্যকর হলে 2 দেশের সেনাবাহিনীকেই যুদ্ধ শুরুর আগের পরিস্থিতিতে ফিরে যেতে হতো। কাশ্মীরের একটা অংশ আবার ভারতের হাত থেকে চলে যেত পাকিস্তানের কবজায়। অথচ সমঝোতায় কাশ্মীরের কোনো উল্লেখ ছিল না। শেষমেশ এই চুক্তিতেই সই করেন লাল বাহাদুর শাস্ত্রী এবং আইয়ুব খান। তারপর রাতে চুক্তি উপলক্ষে দেয়া পার্টিতে কিছুক্ষণ থেকে শুতে চলে যান লাল বাহাদুর শাস্ত্রী। हाँ हेलो, हाँ यहाँ सब ठीक ही है। तुम सब लोग ठीक तो हो ना? मैं भी बिल्कुल ठीक हूँ, सब ठीक ठाक हो गया है यहाँ। ख्याल रखना अपना और बच्चों का भी। अच्छा चलो रखता हूँ। हाँ नींद आ रही है मुझे। हाँ ये आकाशवाणी है। अब आप अशोक वाजपेयी से समाचार सुनिए। बहुत दुख के साथ कहना पड़ रहा है कि कल रात हमारे प्रधानमंत्री
श्री लाल बहादुर शास्त्री का ताशकंद में हृदय गति रुक जाने से निधन हो गया। 1966 সালের 11ই জানুয়ারি সুদূর তাশখন্দ থেকে ভারতে এসে পৌঁছলো সেই আকাশ ভেঙে পড়া অবিশ্বাস্য খবর। মৃত্যু হয়েছে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। স্তম্ভিত হয়ে যায় গোটা দেশ। যে মানুষটা কয়েকদিন আগেই পাকিস্তানকে হারিয়ে কার্যত তাদের কোমর ভেঙে দিয়েছেন, সেই তিনিই নাকি আর নেই। তাশখন্দ থেকে দেশে ফেরে লাল বাহাদুর শাস্ত্রীর নিথর দেহ, কিন্তু তার দেহের কোনো ময়না তদন্ত হয়নি। তার মৃত্যুর আসল কারণ নিয়ে আজও নানা বিতর্ক। লাল বাহাদুর শাস্ত্রীর মাত্র 18 মাসের এই প্রধানমন্ত্রীত্বের সময়টা নিঃসন্দেহে স্বাধীন ভারতের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর থেকে ভারতের ইতিহাসে অনেক মোড় এসেছে। ভারত পাকিস্তান সম্পর্কের জটিলতা আজও কাটেনি। 1965 পর ভারত পাকিস্তানের মধ্যে আরও দুটো যুদ্ধ হয়েছে, 1971 আর 1999। দুবারই ভারতের সামনে মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান, তবু তাদের শিক্ষা হয়নি। কখনো উড়ি, কখনো পাঠানকোট, কখনো পুলওয়ামা হামলা চালিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রাণ গেছে ভারতের বীর জওয়ানদের। সার্জিক্যাল স্ট্রাইকে পাক জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে কড়া জবাব দিয়েছে ভারত। কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানে, আর কি বা করা যাবে? সেই যে অটল বিহারী বাজপেয়ী বিখ্যাত উক্তি আছে না, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস বাট নট ইউর নেইবার্স। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু যেমন একটা যুগের অবসান, ঠিক সেখান থেকেই শুরু হয় আর একটা স্মরণীয় যুগ। ভারতীয় রাজনীতির মঞ্চে ইন্দিরা গান্ধীর প্রবেশ, তারপর অনেক ঝড়ঝাপটা পেরিয়ে গুঙ্গি গুড়িয়া থেকে তার সেই লৌহ মানবী হয়ে ওঠা। সেই রোমাঞ্চকর গল্প আপনাদের শোনাবো ভারত কথার পরের পর্বে। शास्त्री जी नहीं रहे, आपको जल्द से जल्द दिल्ली आ जाना चाहिए। ইন্দিরা গান্ধী কারো চোখে সাক্ষাৎ দুর্গা, কারো কথায় আয়রন লেডি, কারো কাছে আবার মাদার ইন্ডিয়া। আবার একটা সময় এই কলকাতা শহরের দেয়ালে তাকে ডাইনি হিসেবেও দেখানো হয়েছিল। মোদ্দা কথাটা হলো, ইউ ক্যান লাভ হার, ইউ ক্যান হেট হার, বাট ইউ ক্যান নট ইগনোর। मेरे सपोर्ट के बिना कोई प्रधानमंत्री नहीं बन सकता। ভারতীয় রাজনীতিতে তখন শুরু হয়ে গেছে কিসসা কুর্সি কা। ইন্দিরা শুরু থেকেই প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। आपकी क्या राय है? ইস্যুটা ছিল কামরাজ কি নিজেই প্রধানমন্ত্রী হবেন। प्रधानमंत्री पद के लिए आपको अपनी उम्मीदवारी की घोषणा कर देनी चाहिए। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কুর্সি পেতে তৎপর হয়ে ওঠেন মোরারজি দেশাই। বৈঠকের পাল্টা বৈঠক, চালের পাল্টা চাল। जिसको ज्यादा वोट मिले वो प्रधानमंत्री बन जाए। এরই মধ্যে একটা চমকপ্রদ ঘটনা ঘটে। मुझे प्रधानमंत्री नहीं बनना चाहिए। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর পথের কাঁটা, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। সে এক অবিস্মরণীয় মুহূর্ত। সংসদ ভবনের ভেতরে প্রধানমন্ত্রী বাছাইয়ের জন্য ভোটাভুটি চলছে। আচমকাই বাইরে থেকে একটা চিৎকার শোনা গেল, ছেলে না মেয়ে? সংসদের ভেতর থেকে জবাব এলো, ইটস আ গার্ল। I, Indira Gandhi, do solemnly affirm